সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসাইমা। আজকের অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস রিলেটেড ডিসকাশনের সিরিজ আলোচনার একটি ধারাবাহিকতায় আমরা তার একটি পর্ব হিসেবে আলোচনা করব ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশন। আমরা জানি যে এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি। তারপরেও আসলে ডায়াবেটিস যেহেতু আমাদের কমিউনিটিতে একটি খুবই ভীষণ কমন একটি সিচুয়েশন, আমরা সচেতনতা তৈরি করবার জন্য বারবার আসলে যে সিচুয়েশন গুলো আমাদের কমিউনিটিতে বেশি কমন সেগুলো আমরা বারবার আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো নিয়ে আলোচনা করব, কমন যে কমপ্লিকেশন গুলো এবং সেগুলোর কিভাবে করে ম্যানেজমেন্ট আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি এবং পেশেন্টের কি করণীয় এবং ডাক্তারের কি যে বেসিক সাজেশন গুলো এবং ম্যানেজমেন্টের জন্য যা যা পদক্ষেপ সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনায় আজকে শেয়ার করব। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসান, ধন্যবাদ টিবিএন কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করব আজকের আলোচনায় ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আমরা যে জিনিসটা ডিসকাস করতে চাচ্ছি, মানে বাঙালি পেশেন্টদের জন্য বা সারাউন্ডিংস যারা আছেন তাদের জন্য বেশ একটা হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর হোসেন, আপনি এই মুহূর্তে প্র্যাকটিস করছেন আমাদের ব্যস্ততম নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে। আমি যদি সেই আলোচনায় সেই প্রসঙ্গে জানতে চাই যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যদি আপনার কাছে জানতে চাই যে নিউ ইয়র্কে বসবাসরত আমাদের বাঙালি কমিউনিটি পিপলদের ভিতরে আপনি ডায়াবেটিসের কতটা ডায়াবেটিসের হার দেখতে পাচ্ছেন এবং সাকসেসফুলি ম্যানেজ করতে পারছেন এরকম পেশেন্টের সংখ্যা কিরকম, আর নেগলিজেন্সি থেকে অথবা যে কারণটাই হোক পেশেন্ট দেরি করে আসছে অথবা পেশেন্ট নেগলিজেন্সি করছে লাইফস্টাইলের ব্যাপারে, সেখান থেকে কমপ্লিকেশনস ডেভেলপ করে যাচ্ছে, এরকম পেশেন্টের হার কিরকম? আসলে বাঙালি ডায়াবেটিস পেশেন্টদের সংখ্যা আনএক্সপেক্টেডলি হাই। আসলে আমি যেটা এক্সপেক্ট করিনি। আমি প্র্যাকটিস শুরু করছি খুবই নতুন নিউ ইয়র্কে, বাট আনএক্সপেক্টেডলি বাংলাদেশি পেশেন্টের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা খুবই হাই এবং তাদের ডায়াবেটিস সম্বন্ধে অ্যাওয়ারনেসটাও অতটা নাই যে মানে ডায়াবেটিসে কি কি কমপ্লিকেশন হতে পারে। আমি ডায়াবেটিস ঠিক মতো ম্যানেজ না করে রীতিমতো ফলো আপ না করে ডাক্তারের সাথে, বা আমার হিমোগ্লোবিন A1C যদি ভালো কন্ট্রোলে না থাকে, এগুলো কমপ্লিকেশন কি হতে পারে মোস্ট অফ পিপল তারা কিন্তু অতটা অ্যাওয়ার না এই সম্বন্ধে। ম্যাক্সিমাম তারা জানে কি ডায়াবেটিস হলে হ্যাঁ একটু আপনার লট অফ পিপল দে আর অ্যাওয়ার অফ যে ওকে আমার ডায়াবেটিক চোখের সমস্যা হতে পারে বা কিছুই, কিন্তু ডায়াবেটিস অন্যান্য বড় যে কমপ্লিকেশন, বিশেষ করে হার্ট ডিজিজ, স্ট্রোক বা কিডনি প্রবলেম, তারা অতটা অ্যাওয়ার নাই ব্যাপারে। তারা যেমন আমি জাস্ট সিম্পলি নতুন একটা এক্সাম্পল দিচ্ছি। আমার পেশেন্টের তার A1C হচ্ছে 10.7, that means তাদের অ্যাভারেজ সুগার at least more than 300 for the last 3 months. So একটা পেশেন্টের যদি সুগার 3 মাস ধরে 300 থেকে 350 মধ্যে থাকে, ওইসব পেশেন্টের নিশ্চয়ই কমপ্লিকেশন ইন দ্য লং রান অনেক বেশি হবে। কিন্তু মানে এই অ্যাওয়ারনেস বাড়ার জন্য মেইন সমস্যা হচ্ছে তারা ডাক্তার কাছে আসতে চায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমরা যাই বলি না কেন, somehow it doesn't hit them. আর একটা বড় একটা প্রবলেম হচ্ছে যেমন নিউট্রিশনিস্টের কাছে যে অ্যাক্সেস তাদের, এই জিনিসটা খুবই লিমিটেড না, তারা যেতে চাচ্ছে না। এই জিনিসটা আমার কাছে এখন স্টিল, আমি 2-3টে পেশেন্টকে বলছি যে আপনি ওকে আপনার নিউট্রিশনিস্ট কাছে যান, আপনার কি কি খাবার খান অন রেগুলার বেসিস, তা আপনাকে হেল্প করতে পারবে। বাট সামহাউ বলতেছে না আমি নিজেই ম্যানেজ করতে পারবো, আমি জানি ভাত কম খেতে হবে, একটু রুটি খেতে হবে। দ্যাটস ভেরি টিপিক্যাল মানে সিনারিও আমি ফেস করতেছি সো ফার। আমার প্র্যাকটিস অত বিজি না, বাট আমি যেটা দেখলাম দ্যাটস দ্য প্র্যাকটিক্যাল সিনারিও অ্যাজ অফ নাও। নেগলিজেন্সি করে কমপ্লিকেশনস ডেভেলপ করছেন এবং মানে সিভিয়ার কমপ্লিকেশনস, এরকম পেশেন্ট কি আপনি পাচ্ছেন? সো ফার মানে আমি ওভাবে পাচ্ছি না, বাট
মানে মেইন প্রবলেম হচ্ছে কি, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিসের কমপ্লিকেশন আমি রাইডেতে দেখতে পারবো না তো নিশ্চয়ই, মানে লট অফ পিপল, এবং তারা অ্যাওয়ারও না, অনেক তাদের বডিতে ইনসাইডে তাদের ড্যামেজ হচ্ছে বা তারা সেটা জানছে না যে নাও কি 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 ভিতরে হচ্ছে, until unless patient has any straightforward complication. সে ফর কারো যদি একটা ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, তার বলবো আমার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস ভালোই ছিল, কিন্তু ঘটনা তা না। কারণ ডায়াবেটিস যে জিনিসটা করে, এই জিনিসটা আমরা মানে ক্লিয়ারলি মানে বোঝার চেষ্টা করতে হবে। পেশেন্টের যে ব্লাড ভেসেলের যে ইনার যে লাইনিংটা আছে, ওটা বেশ রাফ হয়ে যায় ডায়াবেটিক পেশেন্টের। তখন এদের তার যদি কারো কোলেস্ট্রল থাকে, কারো যদি স্মোকিং হিস্ট্রি থাকে, ওইসব পেশেন্টের আর্টারির মধ্যে, বা আপনি যেটা বাংলায় ধমনী বলি, এটার মধ্যে প্লাক ফর্মেশনের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। যখনই প্লাক ফর্মেশন হয় তখন ব্লাড সাপ্লাইতে সমস্যা, ব্লাড সাপ্লাই সমস্যা, দ্যাট লিডস টু স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। দ্যাটস দ্য মোস্ট কমন ওয়ান। কিন্তু অলরেডি সামটাইম দেখা যাচ্ছে তাদের একটা কমপ্লিকেশন হয়ে যায়, তারা দেন দে আর অ্যাওয়ার, ও আমার ডায়াবেটিস তো ভালো কন্ট্রোলে ছিল না, আমার ডায়াবেটিস কন্ট্রোল নেওয়া দরকার। সেম থিং অ্যাপ্লাইজ মানে কিডনি ডিজিজের ক্ষেত্রে একই সমস্যা। তাদের ডায়াবেটিস আছে, লং টার্ম কন্ট্রোল কি আছে না আছে, হয়তো মানে বছরে একবার গেল, দুইবার গেল ডাক্তার কাছে, হিমোগ্লোবিন ওয়ান্স স্টিল কন্ট্রোলে না, কিন্তু দেখা গেল যে 4 বছর 5 বছর ডাউন দ্য রোড তাদের হচ্ছে মানে মানে তাদের কিডনি ফাংশন কমে যাচ্ছে। সেম থিং, মানে যখনই ব্লাড ভেসেলের সমস্যাটা হয়, কিডনি ফিল্ট্রেশন রেট কমে। এই জন্য আমি যে কিডনি যে কিছু কিছু ইন্ডিকেটর আছে, যে মানে ব্লাড ইউরিন নাইট্রোজেন বলেন, ক্রিয়েটিনিন বলেন, কিডনি ফিল্ট্রেশন রেট বলেন, এগুলা দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে ডেটিরিয়েট করতেছে। অ্যাগেন পেশেন্ট কিন্তু কোনো সিমটম ফিল করবে না, নট লাইক দ্যাট ও পেশেন্ট মানে দুইটা পায়ে ফুলে গেছে, আমার কিডনি সমস্যা হচ্ছে, নট লাইক দ্যাট, নো। কিন্তু যখন আমি রুটিন ব্লাড টেস্ট আমরা যেটা করি, অ্যাটলিস্ট ডায়াবেটিক পেশেন্ট যাদের কন্ট্রোলে থাকে, আমরা অ্যাটলিস্ট তাদের রিকমেন্ড করতে এভরি 3 to 4 মান্থস যেন ডাক্তার কাছে এসে তাদের হিমোগ্লোবিন A1C চেক করান। মানে ভালো জিনিস হচ্ছে, যেমন ম্যাক্সিমাম ডাক্তারদের অফিসে, যেটা আমি মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, তারা যে কোনো ডাক্তার অফিসে পেশেন্ট যাচ্ছে, তারা রাইড হয়তো ব্লাড টেস্ট করতে পারতেছেন। সেটা আপনি ডায়াবেটিস চেক করেন, কিডনি ফাংশন চেক করেন, দেখেন ডু ইট রাইট অ্যাওয়ে, এবং উইদিন ডে অর টু তাদের ব্লাড টেস্ট রেজাল্ট চলে আসতেছে। কারণ সেই পেশেন্টেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে কিন্তু, যে না আমি ব্লাড টেস্ট করিয়েছি, যে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার আমার ডায়াবেটিস কন্ট্রোল কেমন, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে পেশেন্ট যদি এই জিনিসটা করে, then they can participate in their care. That's the another important thing. মানে এই জন্য আমি যদি বারবার বলতেছিলাম যে ডায়াবেটিস এর কমপ্লিকেশন ম্যাক্সিমাম সময় যেটা আমরা পাই, সামটাইমস ইজ টু লেট। এই জন্য তাদের উচিত আগে থেকে একটু জিনিসটার ব্যাপারে একটু সচেতন হওয়া, যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে পারেন তারা। আসলে বাংলাদেশে যেহেতু আমাদের লাইফ স্ট্যান্ডার্ডের মান অতটা উন্নত ছিল না, আহ, একটি নতুন দেশ বা স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশের সিচুয়েশন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার জন্য আমাদেরকে হয়তোবা অনেক সময় নিতে হয়েছে। এবং এখানে উন্নত বিশ্বে আমরা যেরকম একটি আমরা বলি যে অ্যানুয়াল চেকআপ বা ফিজিক্যাল, যেটা ইয়ারলি একটা মানুষের ওভারঅল চেকআপ করা হয় যে তার কোনো অসুখ বিসুখ বা কোনো অসুস্থতার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা দেখার জন্য। আর বাংলাদেশে কিন্তু আনফরচুনেটলি আমাদের ওই কালচারটি মনে হয় এখনো গ্রো করেনি, যেটা মানে ওভারঅল সবার জন্য হওয়া উচিত। এবং সেই কারণে আমাদের একটি ধারণা আছে যে যে পর্যন্ত কোনো মানুষ একদম অসুস্থ হয়ে না পড়ছে যে তার এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া দরকার, এছাড়া কিন্তু আসলে আমরা ডাক্তারের কাছে দেশে যেতাম না, আমি জানি। আর এখানে যেহেতু একটু ভিন্ন দেশ, ভিন্ন সিস্টেম, এখানে অ্যানুয়াল চেকআপ বলে একটা ব্যাপার আছে, সেই জন্য হয়তোবা যায়, কিন্তু আমার মনে হয় সবাইও কিন্তু অ্যানুয়াল চেকআপ আমাদের কমিউনিটিতে করেন না। এবং এখনো ওই ধারণাটাই মানে মনে হয় বেশিরভাগ মানুষ প্র্যাকটিস করে কমিউনিটিতে, যে যেই পর্যন্ত আমি অসুস্থ না হয়ে পড়ছি, আমি সেই পর্যন্ত আসলে আমি সুস্থই আছি, এবং আমার এখানে ভয় পাবার বা কনসার্ন হবার আসলে কোনো কারণ নেই। আমার মনে হয় যে ডায়াবেটিস সিচুয়েশনটিও, ডায়াবেটিস আসলে এইরকম একটি সিচুয়েশনের ভিতরে পড়ে গিয়েছে, যেহেতু ডায়াবেটিস আসলে কোনো অ্যাক্টিভ কোনো ভিগোরাস এই মুহূর্তেই হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো একটি সিচুয়েশন না।
সেই কারণে আমাদের অনেকেই মনে করেন যে না আমি তো সুস্থই আছি। আমি এরকম পেয়েছি আমাদের কমিউনিটি পিপলদের ভিতরে যে আ আপনার কি কোনো অসুস্থতা আছে? জিজ্ঞেস করলে উনি বলছেন যে না আমি সম্পূর্ণ সুস্থ। তো আচ্ছা তাহলে আপনি কোনো ওষুধপত্র খাচ্ছেন না। তখন বলছে যে, "না ওই যে আমার ডায়াবেটিস, হাইপারটেনশন আর কোলেস্টেরল এর ওষুধ খাই।" তো বললাম যে, "আপনি বললেন আপনি সম্পূর্ণ সুস্থ।" বলল যে, "হ্যাঁ, এগুলো তো সবারই হয়। আমাদের দেশে তো সব মানুষেরই এগুলো থাকে। বয়স হলে সবারই হয়। এইটা তো আর কোনো আলাদা করে কোনো অসুখ-বিসুখের পর্যায়ে পড়ে না।" তো এখন আসলে এটা ভীষণ একটি চ্যালেঞ্জিং সিচুয়েশন। আমার মনে হয় আমরা স্বেচ্ছায় যে সুস্থভাবে একটি সার্টেন এজ এর পরেও যে আমরা দীর্ঘ সময় বা মৃত্যু পর্যন্তই আসলে আ মোটামুটি সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এই কনসেপ্টটাই সামহাউ আমাদের কমিউনিটিতে মিসিং। তো আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য আসলে এটাই। ইভেন আমার এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটাই যে মানুষকে এটাই বোঝানো যে সচেতন হলে কিছু নিয়মকানুন মেনে চললে আমরা আসলে সম্পূর্ণ সুস্থভাবে পুরোটা জীবন বেঁচে থাকতে পারি। তো কমপ্লিকেশনস গুলো যদিও আমরা বহুবার আলোচনা করেছি। তারপরেও আপনি কমন যে কমপ্লিকেশন স্পেশালি আমাদের কমিউনিটিতে আপনার পেশেন্টদের ভিতরে আপনি আপনার পার্সোনাল অবজারভেশন এ কোনগুলো বেশি দেখতে পাচ্ছেন? এবং সেখান থেকে আমরা কমপ্লিকেশন এর কিছু ম্যানেজমেন্টও জানতে চাইবো। যে আপনি ১ম যে প্রসঙ্গটা বললেন যে মানে চেকআপ এর ব্যাপারে রাইট। যেমন মেক্সিমাম লোকজনের কিন্তু হেলথ ইন্সুরেন্স আছে এবং মোস্ট অফ দ্যা টাইম তাদের কিন্তু কোনো খরচ হয় না আউট অফ পকেট। মানে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বা ব্লাড টেস্ট করার জন্য। এট লিস্ট যাদের কোনো মানে কোনো রোগ-শোক নেই বা কোনো কিছু এট লিস্ট তারা যদি দেখবেন ওয়ান্স a ইয়ার বছরে একবারও যদি ডাক্তারের কাছে গিয়ে চেক করেন তাহলে কিন্তু ইজিলি দে ক্যান ফাইন্ড আউট যে হোয়াটস গোইং অন। আর যেমন কমপ্লিকেশন এর ব্যাপারে যেমন আমি আগে যেটা বলেছি যে হার্ট ডিজিজ, স্ট্রোক আবার যে কিডনি ফাংশন স্লোলি ডিটেরিয়েট করে। কিডনি ফাংশন নট লাইক দ্যাট অল অফ এ সাডেন ডিটেরিয়েট করতেছে তা না। একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি তো বেশ কমন। যেমন যাদের লং টার্ম আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে যেমন আমার লাস্ট উইক আমি একটা পেশেন্ট দেখেছি যে তার হিমোগ্লোবিন A1C 10.7 সে বলতেছে যে রাত্রে সে ঘুমোতে পারে না কি জন্য হাত পা জ্বালা-পোড়া করে। বিশেষ করে দিনের বেলা কাজে ব্যস্ত থাকে। তো that's very typical diabetic neuropathy. কারণ এক পেশেন্ট এই জিনিসটা বোঝা উচিত ডায়াবেটিস যদি কন্ট্রোলে যদি না থাকে তা ডায়াবেটিস নিউরোপ্যাথি নো ম্যাটার যে ওষুধই আমরা দেই তারা কিন্তু অতটা ভালোটা কন্ট্রোল করবে না তাদের। হ্যাঁ, আমরা গাবাপেন্টিন ইউজ করি বা একটা লিরিকা একটা ওষুধ আছে সেগুলো আমরা ইউজ করি। বাট ডায়াবেটিস যত বেটার কন্ট্রোলে আসবে ডায়াবেটিক নিউরোপ্যাথি কমপ্লিটলি চলে যাবে তা না, বাট মোস্ট লাইকলি ইট উইল বি আন্ডার কন্ট্রোল মানে লাইফ উইল বি মাচ মোর বেটার। আর একটা জিনিস হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটাও কমন। অ্যাগেন সেম থিং আমি বলছি প্রত্যেকটা কমপ্লিকেশনে কিন্তু মোর কমন হচ্ছে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল। কিন্তু আমার এমন পেশেন্ট আছে যে আমি যে জায়গায় পেনসিলভেনিয়া যে জায়গায় প্র্যাকটিস করি ২৫ বছর ৩০ বছর ডায়াবেটিক্স আমি বলবো দে আর পারফেক্টলি ফাইন। পারফেক্টলি ফাইন ইন দ্য সেন্স অফ তাদের কোনো হার্ট অ্যাটাক হয় না, কোনো কিডনি প্রবলেম হচ্ছে না, তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি নেই কারণ তার ডায়াবেটিস মানে আন্ডার কন্ট্রোলে ছিল। কিন্তু মেইন জিনিস হচ্ছে যে আমরা সাফারিংস থেকে কেউ চাই না। হ্যাঁ, আমরা কে কবে মারা যাবো আল্লাহ ভালো জানে, বাট সাফারিংস থেকে কেউ চায় না যে আমার একটা ম্যাসিভ একটা স্ট্রোক হচ্ছে, আমি কমপ্লিটলি বেড রিডেন হয়ে পড়ে রইলাম। এক্সকিউজ মি। আরেকটা হার্ট অ্যাটাক হচ্ছে, আমি একটা বেড রিডেন হয়ে পড়ে রইলাম। আরো একটা কমন হচ্ছে যে মানে ফুডের যে প্রবলেম হয় ডায়াবেটিক ফুড আলসার যেটা লট অফ পিপল যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু পায়ের সেন্সেশন কমে যায়। আমি ওয়ার্স্ট কেস সিনারিও আমি দেখেছি যে পেশেন্টের পায়ের মধ্যে ছোট পাথর আটকায় রয়েছে, পেশেন্ট ডাজন্ট ইভেন নো, ডায়াবেটিক পেশেন্ট। সো ওইসব পেশেন্টের ডায়াবেটিক আলসার যদি একবার শুরু হয় এগুলো কিন্তু এত ইজি না ট্রিট করা। হ্যাঁ, মানে ফুড ডক্টরের কাছে পাঠাই আমরা, তার অনেক সময় অনেক ট্রিটমেন্ট করে, স্ক্রেপিং করে বা উন্ড কেয়ার ম্যানেজমেন্ট যেটা করে, বাট স্টিল ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে দেখা যাচ্ছে যে সেম পেশেন্ট তাদের মানে পা লুজ করতেছে, টো লুজ করতেছে, ওয়ার্স্ট কেস সিনারিও এবং মানে পার্ট অফ তাদের মানে পাকে কেটে ফেলা লাগতেছে অনলি বিকজ ওয়ান কন্ট্রোল ডায়াবেটিস। অন টপ অফ কেউ যদি স্মোকিং করে, কারো যদি হাইপার টেনশন থাকে, হাই কোলেস্ট্রল থাকে,
that adds some more problem. যখনই একটা পেশেন্ট আনকন্ট্রোল ডায়াবেটিস হ্যাজ হাই কোলেস্ট্রল, তখন ওই পেশেন্টের কিন্তু আর্টেরিয়াল প্লাক ফর্মেশন সম্ভাবনা অনেকভাবে বেড়ে যায়। কিন্তু শুধু আমাদের সমাজে না, শুধু বাঙালি সমাজে না, সব জায়গায়, তো সারা আমেরিকায় কিন্তু অলমোস্ট ক্লোজ টু 1/3 পেশেন্ট তারা কিন্তু জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। এটা একটা বড় একটা সমস্যা। এই জন্যই আপনি আগে যেটা বললেন যে অ্যানুয়াল চেক আপে যাওয়া বা সিম্পলি দেখুন আপনার একটা র্যান্ডম একটা ব্লাড টেস্ট করলাম, পেশেন্ট ব্লাড সুগার মোর দেন 200, দ্যাটস মোস্ট লাইকলি দ্যাট পেশেন্ট ইজ ডায়াবেটিক। মানে এখন যদি সে যে নাই যায় বছরের পর বছর, কিন্তু ডাক্তার কাছে যাচ্ছে যখন আমার একটা কমপ্লিকেশন দেখা দিচ্ছে যে ডাক্তার আমার চোখে সমস্যা হচ্ছে, আমার তো এই বয়সে চোখে সমস্যা হওয়ার কথা না, দেখা যাচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইম আমরা জানিও না যে পেশেন্টের কতদিন যাবত ডায়াবেটিস আছে, কারণ এমন কোন ইন্ডিকেটর নাই যেটা দিয়ে বলতে পারেও আপনার অনেকদিন যাবত ডায়াবেটিস আছে, আনটিল আনলেস পেশেন্ট যদি কোনো কমপ্লিকেশন যদি না হয় যদি। সো আমি এই যে কমপ্লিকেশন গুলো বললাম, দিস আর দ্য মোস্ট কমন ওয়ান যেগুলো আমরা ফেস করি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আরেকটা যেটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস একটা কমপ্লিকেশন আছে, যেটা খুব বেশি কমন না, যেটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। কারণ টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্টে তাদের ইনসুলিন তো নিজেদের থাকে না যেহেতু, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট হয়তো কিছু ধরলে ইনসুলিন থাকে। তারপর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা লিটারালি একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন লট অফ পেশেন্টদের জন্য। দেখা যায় যে পেশেন্ট হঠাৎ করে তার সুগার বেড়ে গেছে, তার বডি যে ইনসুলিন তার সুগারকে ইউজ করতে পারতেছে না, তখন হয় কি কিটোন নামে একটা যে জিনিস প্রোডাকশন ফ্রম দ্য ফ্যাটি টিস্যু। এইসব কমপ্লিকেশনকে পেশেন্টকে রাইড হতে তার হাসপাতালে যাওয়া খুবই জরুরি। কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট আমার তো শুধু মানে আমি পেটে ব্যথা হচ্ছিলাম, একটু বমি করতেছিলাম, দেখা যাচ্ছে পেশেন্টের সুগার 400 500, মোস্ট লাইকলি that patient may have the diabetic ketoacidosis. আমি যেটা বলেছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এটা অতটা কমন না, কারণ ওটা মোস্ট অফ টাইম এটা একটা অ্যাকিউট কমপ্লিকেশন কারো আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য। আমরা জানি যে আরেকটি বড় কমপ্লিকেশন অনেক পেশেন্টই এক্সপেরিয়েন্স করে থাকেন এবং হয়তোবা আগে থেকে সতর্কতা অবলম্বন না করায় ইভেন সেটা লাইফ থ্রেটেনিং একটি কন্ডিশনও হতে পারে, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। অনেক ডায়াবেটিক পেশেন্টই যারা ইনসুলিন নিচ্ছেন অথবা আদার মেডিকেশন, তারা অনেক সময় হঠাৎ করেই ব্লাড সুগার অনেক ড্রপ করে যায় এবং সেটা কিন্তু অনেক সময় এমনকি পেশেন্টের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনি যদি একটু আলোচনা করেন এবং আসলে পেশেন্টের কি কনসার্ন হওয়া উচিত এবং এই সাডেন হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করবার জন্য আমরা কি সাজেশন প্রোভাইড করে থাকি? যেমন হাইপোগ্লাইসেমিয়া কারো যদি হয়, হাইপোগ্লাইসেমিয়া আমরা মেডিকেল টার্মে বলি, যার মানে হচ্ছে কোন পেশেন্টের ব্লাড সুগার হঠাৎ করে বেশ ড্রপ করা, দেখা গেল 50-60 নেমে গেছে একটা পেশেন্টের ব্লাড সুগার। তারা হয়তো ফিল করবে যে তার অতিরিক্ত সোয়েটিং হচ্ছে, তাদের ডিজি লাগতে পারে, অস্থির লাগতে পারে। মানে আমরা মোস্ট অফ দ্য টাইম পেশেন্টকে রিকমেন্ড করি কারো যদি হাইপোগ্লাইসেমিয়া ভয় থাকে যে আমার সুগার ড্রপ করলো কিনা, ইভেন ব্লাড সুগার চেক করার আগেও কেউ যদি একটু মিষ্টি কিছু খেয়ে নেয়, একটু অরেঞ্জ জুস খেলো বা কোনো একটা মিষ্টি ক্যান্ডি খেলো বা ইভেন গ্লুকোজ ট্যাবলেটও পাওয়া যায়, এগুলা এটা হচ্ছে মাচ মোর সেফার অপশন রাদার দেন আমি ওয়েট করে দেখি ব্লাড সুগার চেক করে দেখি দেখা গেল মেশিন পাচ্ছি না, নো, এগুলো করার দরকার নেই। আপনি যদি ফিল করেন যে আমার সুগার কমে যাচ্ছে, সেফেস্ট অপশন হচ্ছে, সবচেয়ে নিরাপদ অপশন হচ্ছে যে আপনি আমার আগে সুগারি কোনো কিছু খেয়ে নেন আগে, দ্যাটস দ্য সবচেয়ে নিরাপদ অপশন সেটা। তারপর রাইডোতে চেক করলে খুব একটা সমস্যা নেই, যেমন না যে সুগার রাইডোতে রাইজ করতেছে। যদি হাইপোগ্লাইসেমিয়া যেটা সিমটম যেটা বললাম যে পেশেন্টের সোয়েটিং হচ্ছে, তার ডিজি লাগতেছে, অস্থির লাগতেছে, আমার মনে হচ্ছে আমি 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 হয়তো পাস আউট করবো এখনই, ইন দ্যাট কেস সেফেস্ট অপশন drink something sugary or eat something sugary right away, যেগুলা মানে যাতে সুগারটা শরীর রিপ্লেস করতে পারে। তারপর আপনি চেক করেন, দ্যাটস পারফেক্টলি ফাইন। কারণ আমরা কোনো সময় চাই না যে পেশেন্ট ইদার কেউ যদি ইনসুলিন নেয় বা কোনো মানে মুখের ট্যাবলেট খাচ্ছে ডায়াবেটিসের জন্য, যেমন গ্লিমিপ্রাইড বা গ্লাইব্রাইড, এই সেই ট্যাবলেট গুলো কিন্তু অল অফ এ সাডেন ইভেন ট্যাবলেট হয়ে তারা কিন্তু ড্রপ করতে পারে, যেটা ইনসুলিনও করে। তো এই জন্য আমরা বারবার বলি যাদের বিশেষ করে ইনসুলিন নেন তাদের যেন মানে
সুগারি কোনো কিছু হ্যান্ডি থাকে তাদের কাছে, তারা সেটা বাইরে যাক বা ঘরেই থাকুক। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট বাইরে গেছে, বাট হঠাৎ করে তার সুগার ড্রপ করতেছে। ইটস নট ইজি যে তার জন্য রাইড ওয়েতে কোনো কিছু মানে আই উইল গ্র্যাব সামথিং এন্ড ইট সামথিং, না। এইজন্য তাদের উচিত বেশ কিছু ক্যান্ডি আছে, ওয়ার্ড টাইমার, ওগুলো আছে, this loaded with sugar. So if you have something, or even a glucose tablet, easy option. মানে 2-3 দিন তাদের সাথে থাকে, তারা ক্যারি করতে পারে। আর ইভেন ইনসুলিন ছাড়াও কিন্তু অনেকের হাইপোগ্লাইসেমি হতে পারে। তাদের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। দেখা গেল যে আমি হয়তো আজকে একটু কম খেয়েছি, আমি বেশি হাঁটাচলা বেশি করছি, আমার সুগার ড্রপ করতে, দ্যাটস পসিবল, এগুলো সম্ভব। তো কেউ যদি মানে বেটার লাইফস্টাইল মেইনটেইন করে যে না আমার অ্যাক্টিভিটি লেভেল, আমি ডেইলি এক্সারসাইজ করতেছি, আমি ডেইলি একই পরিমাণে ইনসুলিন নিচ্ছি বা একই টাইপের ওষুধ খাচ্ছি, হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা অতটা কমন না, যদি আনটিল আনলেস তাদের লাইফস্টাইলটা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, যে না আমার ডায়াবেটিস কন্ট্রোল নিতে হবে, আমি হাঁটাচলা বেশি করতেছি এবং আমি আজকে কমই খাচ্ছি। একই দিনে তারা মাল্টিপল যে রিইনফোর্স করতে চাচ্ছে, যেটা মানে অনেক সময় আইডিয়াল না। বেটার হচ্ছে মানে না, আমি লাইফস্টাইলটা আমি একইভাবে মেনটেন করবো যাতে হাইপোগ্লাইসেমিয়াটা অ্যাভয়েড করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরেই আমরা ডায়াবেটিসের আরো বেশ কিছু রিলেটেড ইনফরমেশন, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট এবং কি করে আসলে আমরা কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে পারি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথেই থাকুন। ডায়াবেটিক কমপ্লিকেশন এবং এর ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সাথে আলোচনায় আছেন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনি আলোচনা করছিলেন যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যে আপনার নিউ ইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটির সাথে প্র্যাকটিসে আপনার যে এক্সপেরিয়েন্স, আপনি ডায়াবেটিক পেশেন্ট কিরকম দেখতে পাচ্ছেন, কমপ্লিকেশন গুলো কিরকম, এরকম পেশেন্ট রেসপন্স কিরকম, যেটা আসলে আপনি বললেন যে সেটা আসলে খুবই দুঃখজনক। আমাদের পেশেন্টরা এই ব্যাপারে একদমই কনসাস না, তারা একদমই কনসার্ন না ডায়াবেটিস এর কোনো কনসিকুয়েন্স নেই এবং এ ব্যাপারে অনেক বলবার পরেও লাইফস্টাইল ফলো করা বা ম্যানেজমেন্টের ব্যাপারে যে পেশেন্টের যে ভূমিকা আছে সেটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেন না বা আপনি অবজার্ভ করেন না তাদের ভিতরে এই অ্যাটিটিউড গুলো। তো আমরা জানি যে এখানে কিন্তু আসলে অনেক ডায়াবেটিক পিয়ার গ্রুপ সাপোর্ট এবং এ ধরনের অনেক ম্যানেজমেন্ট গভর্নমেন্ট থেকে আছে। তো সেগুলোতে যদি আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি পার্টিসিপেট করতে, সে ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ ডক্টর হাফসা। আমি একটু জাস্ট কারেকশন করতে চাচ্ছি যে সব পেশেন্টের যে মানে নন কমপ্লায়েন্ট তা না, আমার ভালো পেশেন্টও আছেন, তাদের ডায়াবেটিস আন্ডার বেটার কন্ট্রোল, তারা ভালো লাইফস্টাইল মেনটেন করেন। আমরা মেইন জিনিস আমরা ডায়াবেটিক, আমরা বলি যে মানে ডায়াবেটিক পেশেন্ট ম্যানেজ করার জন্য ওয়ানলি ফিজিশিয়ান কিন্তু ডায়াবেটিস পেশেন্টকে ম্যানেজ করতে পারে না। কারণ হচ্ছে কি, দেখা যাচ্ছে আমি একটা পেশেন্টকে আমি 3 মাস বা 4 মাস পর দেখছি, in that last 3-4 months আমার অতটা ক্লু নাই যে পেশেন্টের লাইফে কি হচ্ছে, পেশেন্ট কি করছে না করছে। সেম পেশেন্ট যদি একটা নিউট্রিশনিস্টের কাছে যায়, মাসে একবার যদি যায়, যেটা তাদের ইন্স্যুরেন্সে কভার করে মোস্ট অফ দ্য টাইম, ওই নিউট্রিশনিস্ট কিন্তু পেশেন্টকে বারবার রিমাইন্ডে দিতে পারতেছে যে আপনার এই খাবারটা চেঞ্জ করেন, আপনার এই জিনিসটা চেঞ্জ করেন, আপনার ডাক্তার সাথে পরামর্শ করেন, আপনি ইনসুলিন লেভেলটা মানে একটু কমাতে হবে, বাড়াতে হবে। তারাও কিন্তু অনেক কিছু রিকমেন্ড করতে পারে পেশেন্টকে, যাতে পেশেন্ট আমাদের কাছে এসে আবার ওই জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে পারে। অনেক জায়গায় কিন্তু কিছু ফার্মাসিস্টও আছে ডায়াবেটিস পেশেন্টদের ম্যানেজ করে। যেমন আমি যে জায়গায় পেনসিলভেনিয়া চাকরি করি, ওই জায়গায় আমাদের ক্লিনিকে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টও আছে, যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, তারা ফার্মাসিস্টকে মাসে একবার করে দেখছে, তারা মানে ইনসুলিন অ্যাডজাস্টমেন্টের জন্য বা মেডিকেশন অ্যাডজাস্টমেন্টের জন্য। আমার একটা পেশেন্ট যদি দেখেন আমাকে কল করে, যাদের ফার্মাসি যদি নাও থাকে, ডাক্তার আমার তো ডায়াবেটিস কন্ট্রোল আসছে না, আমার ইনসুলিন আপনি দিচ্ছেন 20 ইউনিট, আমি এখন কি করবো বা কিছু। আমার মনে হয় মোস্ট অফ দ্য ফিজিশিয়ান যারা আছেন আমাদের কমিউনিটিতে, বা তারা অবশ্যই পেশেন্টকে বলতে পারবেন ইজিলি, না আপনি এইভাবে অ্যাডজাস্ট করেন বা কিছু। বা গুড থিং হচ্ছে ইনসুলিনের মানে পেশেন্ট যদি একটু কনসিয়াস হয়, নিজেরা ইজিলি অ্যাডজাস্ট করতে পারে অন এ ডেইলি বেসিস। তাদের ফাস্টিং ব্লাড সুগার চেক করুক, অথবা মানে আফটার মিল যে ব্লাড সুগার চেক করুক, তারা ইজিলি অ্যাডজাস্ট করতে পারে। ডাক্তার সাথে যদি একটু কনসাল্ট করে যে না আমি কেমনে আমার ইনসুলিন অ্যাডজাস্ট করবো,
যেমন সে আমরা পেশেন্টকে বলি আপনি যখন সকালে ব্লাড সুগার চেক করবেন, আমার ব্লাড সুগার শুড বি অ্যারাউন্ড বিটুইন 80 and 120। যদি 120 যদি বেশি থাকে 2 ইউনিট বেশি লং অ্যাক্টিং ইনসুলিন এটা নিয়ে। কারণ 2 ইউনিট বাড়ালে আমার পেশেন্টটা কিন্তু হাইপোগ্লাইসেমির চান্সটা অনেক কমে যায়। অত রিস্কি না যে আমি বেশি ইনসুলিন বাড়াই নাই। কিন্তু ওই পেশেন্টটা যদি আমার সাথে কমিউনিকেট যদি না করে, দেন আমি যেটা বললাম আমি জানি না যে হোয়াটস গোয়িং অন ইন দ্যাট পেশেন্টস লাইফ। মানে এখন মানে এভাবে বলা ঠিক না যে পেশেন্ট যখন ডাক্তারকে দেখে চলে গেল, অন্য একটা নতুন পেশেন্ট আসলো, তো তখন ডাক্তারের কনসেন্ট্রেশন অধিক। কিন্তু ওই পেশেন্ট যদি আমাকে কন্ট্যাক্ট না করে, তখন কিন্তু সম্ভব হয় না যেন তার ডায়াবেটিস কি আদৌ কন্ট্রোলে আছে কিনা, না মানে বেটার কন্ট্রোল রাখা। যাতে পেশেন্টের জন্য কিছুটা একটু রেসপন্সিবল হওয়া উচিত। পেশেন্ট হোক, ফ্যামিলি মেম্বার হোক, যারা একটু মানে বয়স্ক আছেন, তাদের পক্ষে অনেক সময় এগুলো একটু মেনটেন করা ডিফিকাল্ট, দ্যাটস ট্রু। বা তাদের ছেলে পান যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছেন, তাদের কিছুটা একটু, এটা একটা খুব বেশি ডিফিকাল্ট না যে আমি 1 মাস পরে ডাক্তার অফিসে বা 2 মাস পরে ডাক্তার অফিসে কল দিলাম জি। যারা বাবা বা মায়ের ডায়াবেটিস কন্ট্রোলে হচ্ছে না আমার। আর এট দ্য সেম টাইম তারা যদি নিউট্রিশনিস্ট কাছে যান, তারাও অনেক তাদেরকে হেল্প করতে পারবেন ডেইলি বেসিসে। আপনি বলছিলেন যে নিউট্রিশনিস্টের কনসেপ্টটাও অনেক পেশেন্টের ভিতরেই মিসিং। তারা মনেই করেন না যে নিউট্রিশনিস্টের কাছে যে আসলে শিখবার কিছু আছে। এটা খুবই সত্যি কথা। আমি দেখি যে আমাদের কমিউনিটিতে আসলে এই ধরনের একটা আ বদঅভ্যাসই আমি বলবো বা আমাদের ব্যাড কালচারাল প্র্যাকটিস বলবো যে আমরা অনেক সময় মনে করি যে আমরা সব জানি। আমাদের আসলে খুব বেশি বিশেষজ্ঞদের কাছ থেকে জানবার কিছু নেই। আর এখন তো আসলে চ্যাট জিপিটি বা এআই এসে আমার মনে হয় এটা একদম একটা ওয়ার্স্ট লেভেলে পৌঁছে গিয়েছে। আমি যার সাথে কথা বলি আমি শুনি যে আমাকে বলছে যে, "হ্যাঁ, আমি আসলে চ্যাট জিপিটি কে এটা জিজ্ঞেস করেছি। ওখান থেকে আমি এটা জানতে পেরেছি।" তো এমনকি গতকালই আসলে একজন পেশেন্ট আমাকে ফোন করে বলছেন তিনি হাইপারটেনশন এর পেশেন্ট। তো তার ব্লাড প্রেশার ভীষণ ফ্লাকচুয়েট করছে। তো আমাকে বলছে যে তার যে আ পিসিপি তাকে সে ওই মুহূর্তে সে কমিউনিকেট করতে পারছেন না। তো আমাকে বলছে যে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, আমাকে সাজেস্ট করল যে এটা আমি খেতে পারি এভাবে। আমি কি এটা করব কিনা? আমি বললাম যে এরকম সুইসাইডাল চিন্তাভাবনা একদমই করবেন না। আ বিশেষভাবে এই ধরনের সিচুয়েশন গুলো হাইপারটেনশন বা এই ধরনের এই ব্যাপারগুলো এতটাই সেনসিটিভ যে এমনকি মানে বেস্ট সাজেস্ট করা হয় যে আপনার যে পিসিপি, আপনার যে ডাক্তার যে আপনার ফিজিওলজি, বডি ফিজিওলজি সম্পর্কে যার লং টার্ম একটা নলেজ আছে, আপনি তার সাথে যে এই আপনার ওষুধের ডোজটা আপনি অ্যাডজাস্ট করার ব্যাপারে কথা বলুন বা আপনার কার্ডিওলজিস্ট এর সাথে যেয়ে কথা বলুন। তো উনি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট ভাবলাম যে আসলে এটা কতটা একটা ভয়াবহ সিচুয়েশন এ চলে গিয়েছে যে মানুষ মনেই করছে যে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আসলে ওষুধ খাওয়া যেতে পারে। এবং আমাদের দেশে আরেকটা যেটা আমি দেখি কমন প্র্যাকটিস আমাদের এখানে কমিউনিটিতে, যেহেতু বাংলাদেশে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধের অ্যাক্সেস পাওয়া পসিবল। দেশ থেকে অনেকেই সব ধরনের কমন ওষুধগুলো কিনে এনে রাখেন এবং অনেকেই কিন্তু নিজে, নিজে ওষুধ খান। দেশে তো এটা খুবই একটা কমন প্র্যাকটিস। আ তো ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সময়ই তারা ওষুধ রেগুলারিটি মেইনটেইন করেন না। তার হাইপারটেনশন আছে, তার কোলেস্টেরল আছে। এই যে নন কমপ্লায়েন্স একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আ এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। যেমন আপনি যেটা বললেন হাইপারটেনশন বা নিজের ওষুধ খাচ্ছে, যেমন সিম্পলি একটা পেশেন্টের যদি ব্রেডিকার্ডিয়া থাকে, যাদের মানে মানে তাদের অলরেডি তাদের হার্ট রেট এমনি কম, সেই পেশেন্টের যদি একটা মেটোপ্রোল বা বিসোপ্রোল বা এথিনোল যদি এক্সট্রা খেলো বা কিছু, তার পেশেন্ট তার সিভিয়ার ব্রেডিকার্ডিয়া হয়ে সে পাস আউট করতে পারে, মানে ম্যাসিভ একটা ঝামেলা হয়ে যেতে পারে, যেটা তারা অত ওয়াকিবহাল না এই ব্যাপারে যে না এটা কি হতে পারে, ব্লাড প্রেশার কমাবে না। ব্লাড প্রেশার ছাড়া অন্যান্য ইফেক্ট তো আছে ওষুধগুলোর। আহ, আর যদি কমপ্লিকেশন অ্যাভয়েড করতে হয়, যে সেটা ডায়াবেটিস রিলেটেড, যে আমরা যেমন আজকাল এটা স্ট্রংলি রিকমেন্ডেড যাদের ডায়াবেটিস আছে তাদের কোলেস্ট্রল নাম্বার যাই হোক, আমরা স্ট্রংলি রিকমেন্ড করি তারা একটা স্ট্যাটিন যাতে খায়, যে লিপিটোর বলেন, ক্রেস্টর বলেন, রিগার্ডলেস তাদের কোলেস্ট্রল হাই হোক লো হোক। কারণ এই স্ট্যাটিন গুলা, এই যে আমি আগে যেটা বলেছিলাম যে আর্টারির মধ্যে প্লাক ফর্মেশনটাকে প্রিভেন্ট করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের যদি কারো অলরেডি বিল্ড আপ প্লাক থাকেও, এই স্ট্যাটিন গুলা ওই প্লাক গুলোকে স্ট্যাবিলাইজ করে। যখনই প্লাকটা স্ট্যাবিলাইজ হবে, দেন কিন্তু
পসিবিলিটি কম থাকে যে প্লাগটা ওকে লুজ হয়ে গেল, একটা প্লাগ চলে গেল হার্টের মধ্যে, হার্ট অ্যাটাক হলো না, একটা প্লাগ চলে গেল আপনার ব্রেনের মধ্যে, স্ট্রোক করলো না। এই জন্য স্ট্যাটিন আমরা স্ট্রংলি রিকমেন্ড করি সব ডায়াবেটিক্স এর ক্ষেত্রে। কিন্তু তারা কমন কোশ্চেন সব জায়গায়, সেটা আমাদের কালচার না, এই যে পেশেন্ট বলবে যে আমার তো কোলেস্ট্রল ভালো আছে ডাক্তার, আমি স্ট্যাটিন খাবো কেন? কিন্তু রাইট, অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের জব হচ্ছে এক্সপ্লেইন করা যে না, স্ট্যাটিন আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে প্রিভেন্ট করবে। কারণ স্ট্যাটিন বেশ রোল আছে বিশেষ ডায়াবেটিক পেশেন্টের। মাঝখানে রিকমেন্ডেশনটা একটু লুজ হয়ে গেছিল, বাট আবার ইজ ব্যাক অ্যাগেন। নাও diabetic means make sure patient is on a statin. Same thing. Also, the low dose aspirin also highly recommended তাদের জন্য, কারণ ডায়াবেটিসের ম্যাক্সিমাম কমপ্লিকেশন গুলো কিন্তু এই যে আর্টারির মধ্যে যে চেঞ্জটা আসে এটার জন্য হয় ম্যাক্সিমাম কমপ্লিকেশন গুলা। যখনই আপনি ব্লাডটা প্রিভেন্ট করতে পারবেন স্ট্যাটিনের মাধ্যমে, অথবা অ্যাসপিরিন যদি ব্লাডটাকে একটু থিনার রাখে, যে ব্লাডটা যদি ইজিলি ফ্লো করতে পারে, তখনই কিন্তু কমপ্লিকেশন গুলো কম্পারেটিভলি কম হবে। বাট স্টিল ডায়াবেটিস নিডস টু বি আন্ডার বেটার কন্ট্রোল, মানে এটা কিন্তু মানে ফার্স্ট প্রায়োরিটি। দেন আস্তে আস্তে আমার হাইপার টেনশন হোক, আমার হাই কোলেস্ট্রল হোক, এগুলো যাতে মানে ওয়েল মেনটেইনড হয়। আর একটা জিনিসটা মানে স্মোকারদের আমি রিপিটেডলি বলি এই জিনিসটা আমার অফিসে, যে না, কেউ যদি স্মোক করে বিং এ ডায়াবেটিক, তা আমরা বলি যে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা, তাই কিন্তু মানে স্মোকারদের আর্টারিয়াল ওয়ালের ফ্র্যাজিলিটি কিন্তু অনেক বেশি। এই জন্য ওইসব পেশেন্টের কমপ্লিকেশন, সেটা হার্ট অ্যাটাক হোক, স্ট্রোক হোক এবং কিডনি প্রবলেম হোক, তাদের কিন্তু অনেকটা বেড়ে যায়। আর একটা জিনিস, যেমন ডায়াবেটিস পেশেন্টের যে চোখের সমস্যা, শুধু যে তাদের যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় তাও না, তাদের ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের গ্লুকোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Again, back to same basic thing, মানে massive arterial changes in diabetic patient যেগুলো এই কমপ্লিকেশন করে। এই জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করি যাদের ডায়াবেটিস আছে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন, অ্যাটলিস্ট একটা কোলেস্ট্রল ওষুধ, মানে অফ দ্য বুক, কেউ যদি কোলেস্ট্রল ওষুধটা যদি ডেইলি নাও খায়, সপ্তাহে 3-4 দিনও খায়, স্টিল দ্যাট মে হেল্প দোজ পেশেন্ট। কারণ কোলেস্ট্রল ওষুধটা আমরা যেভাবে ইউজ করি, এটা ডায়াবেটিস ওষুধ বা হাই ব্লাড প্রেশার ওষুধের মতো না, কিন্তু ওটার যে রোল ডায়াবেটিক পেশেন্ট কিন্তু বেশি হেল্পফুল একটা, যাতে তাদের কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য। আপনি বলছিলেন যে এই কোলেস্টেরল ওষুধটা একটা প্রিভেন্টিভ মেথড হিসাবে। তো আসলে এটা আমার আপনি এই কথা মেনশন করাতে আমার আরো মনে পড়লো যে আমরা যদিও আমাদের বাঙালি কমিউনিটির হ্যাবিট এবং এগুলো কি করে আমরা হেল্প করতে পারি সেগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আহ যুক্তরাষ্ট্রেও আসলে সাধারণ জনগণের ভিতরে কিন্তু এই ধারণাটা ভীষণভাবে প্রকট, যে মানুষ মনেই করে যে ডাক্তার আসলে জনগণের শত্রু এবং সমগ্র হেলথ সিস্টেমই আসলে জনগণের শত্রু, এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে গিনিপিগ বানিয়ে নানান ধরনের রিসার্চ করা এবং তাদের কাছে ওষুধ বিক্রি করার একটা উপায় তৈরি করা। আমাকে আমার এক নেইবারই একদিন বলছিলেন যে তার আসলে কোনো সমস্যা নেই, তার শরীরে একটু জায়গায় জায়গায় চোখের নিচে এখানে এখানে হলুদ হলুদ দাগ হচ্ছে, তো ডাক্তার তাকে কোলেস্টেরল ওষুধ খেতে বলছে। তো আমি বললাম যে হ্যাঁ, আপনার আসলে তাহলে নিশ্চয়ই কোলেস্টেরলের প্রবলেম হচ্ছে, কারণ এটা একটা সাইন আপনার কোলেস্টেরল যদি শরীরে জমা হতে থাকে সিগনিফিকেন্ট ভাবে। তো উনি কোনোভাবে মানতে রাজি নন এবং উনি বলছেন আমি কিছু ফিল করি না, আমি কোনো অসুস্থতা ফিল করি না, আমি একদম যেরকম ছিলাম সেরকমই আমার এনার্জি এবং সবকিছু। ওরা আসলে রিসার্চ করে মানুষ নিয়ে, এটা হচ্ছে ওরা সবাইকে গিনিপিগ বানায়। তো ওনার এটা একটা বদ্ধ ধারণা যে এখানে হেলথ সিস্টেম সব মানুষকে গিনিপিগ করে ওষুধ মানে ওষুধের রিসার্চ করে আর কি, সেই জন্যই ডাক্তার ওনাকে কোলেস্টেরল ওষুধ খেতে বলছে। আনফরচুনেটলি আমার এক পেশেন্ট আমার রিমেম্বার বলছে যে if doctor prescribe more medicine they get paid more. হ্যাঁ, জি আমার এক পলিশ পেশেন্ট বলছিল আমার পেন্সিলভেনিয়া প্র্যাকটিসে। আমি শুনে ওকে বললাম যে এটাই যদি হইতো তাহলে তো সব প্রত্যেকটা ডাক্তার দেখতে তোমার এক গাদা ওষুধ লিখে দিতে যাতে আমি বেশি টাকা আর্ন করতে পারি। আসলে এগুলা মানে খুব লিমিটেড কিছু লোকজনের মধ্যে এই ধ্যান ধারণা আছে, বাট অ্যাজ এ ফিজিশিয়ান আমাদেরও কিছুটা যে মানে নেগলিজেন্সি বা দুর্বলতা বা কি বলে শর্টকামিং নাই তা না। যে আমরা চিন্তা করি হ্যাঁ পেশেন্ট সবাই বেশি পেশেন্ট দেখে তাদের অফিসে, মানে হ্যাঁ মানে উচিত যে অ্যাটলিস্ট মানে পেশেন্টের তাদের যে সময়টা তাদের পাওয়ার দরকার বা তাদের যে এক্সপ্লানেশন, মানে
সেটা যদি আমি যদি ঠিকমতো এক্সপ্লেইন করে দিতে পারি, নেক্সট আসে পেশেন্ট বা তাদের ফ্যামিলি মেম্বারের রেসপন্সিবিলিটি, যে না ডাক্তার যে জিনিসটা বলে দিয়েছে আমি যেন ও ডাক্তার গুগলের কাছে না গিয়ে লট অফ আদার ওয়েবসাইট আছে, যেমন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ওয়েবসাইট যেটা ADA.diabetes.org, যেটা একগাদা ইনফরমেশন ডায়াবেটিস পেশেন্টদের জন্য আছে, মানে প্রিভেন্টেটিভ মেজার কি করতে হবে, তো ফুড কেয়ার কেমনে করতে হবে, ডায়াবেটিস বা আই কেয়ার, এই সব কিছু মানে ওয়েবসাইটে প্রচুর, মানে আমার কথা হচ্ছে র্যান্ডম ওয়েবসাইটে না গিয়ে মানে বেশ কিছু ভালো ভালো ওয়েবসাইট আছে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আছে, একটা হচ্ছে AFP এর একটা ওয়েবসাইট আছে, আমেরিকান একাডেমি অফ ফ্যামিলি ফিজিশিয়ানের ওয়েবসাইট। এগুলো বেশ ইম্পর্টেন্ট হেল্পফুল ইনফরমেশন আছে, যেটা পেশেন্টের মানে আমাদের কমিউনিটি যারা যদি ইংলিশ যদি নাও মানে পড়তে পারেন বা ফ্যামিলি মেম্বার দে ক্যান হেল্প দেম, মানে অ্যাটলিস্ট সিম্পলি তাদের ডায়েটের জন্য, তাদের রুটিন যে ডে টু ডে কেয়ারের জন্য লট অফ ইনফরমেশন মানে অনলাইনে আজকাল পাওয়া যায়, কিন্তু বাট ইউ নিড দ্য মোস্ট রিলায়েবল ইনফরমেশন ফর দ্য পেশেন্টস। আর একটি খুব বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে যে যেসব পেশেন্টরা অলরেডি ডায়াবেটিস তাদের অ্যাক্টিভ ডায়াবেটিস কন্ডিশন আছে, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এটা একটা বড় গ্রুপ হবে, আমি দেশেও ফেস করেছি, এখানেও আমি দেখি, এবং আমি আসলে আমার নিজের মাকে কখনো কনভিন্স করতে পারলাম না যে রেগুলার ফলো আপ করার প্রয়োজনীয়তাটা কি। যে পর্যন্ত উনি মনে করছেন যে ওনার ব্লাড সুগার কন্ট্রোলে আছে বা তার কোনো অ্যাক্টিভ কমপ্লিকেশন সে এক্সপেরিয়েন্স করছেন না, আহ, তিনি মনেই করেন না যে আমার আসলে এই ডায়াবেটিক পেশেন্ট হিসাবে একটা রেগুলার ফলো আপের প্রয়োজন আছে। কারণ এই যে কমপ্লিকেশন গুলো আপনি যেটা বললেন যে কমপ্লিকেশন গুলো তো আসলে এটা লং টার্ম একটা এফেক্ট বডির ভিতরে হয়, এবং যখন কমপ্লিকেশনটা রিভিলড হয় বা ভিজিবল হয় ওই সময় পেশেন্টের আসলে আর হেল্প আস্ক করাবার মতো কোনো সিচুয়েশন রাইট, থাকে না, সামটাইমস ইটস টু লেট, রাইট। বা তখন ওই হেল্প পৌঁছালেও আর পেশেন্টকে ওখান থেকে আর ব্যাক করানো পসিবল হয় না, দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। তো এই বিষয়ে যদি আপনি একটু আমাদের পেশেন্টদেরকে একটু আপনার অ্যাডভাইস গুলো বা সাজেশন গুলো বলেন, যাতে করে তারা বুঝতে পারে যে কেন আসলে একজন ডায়াবেটিক পেশেন্টের খুবই জরুরি রেগুলার ফলো আপ করাটা। কারণ আমরা মানে কারো এটা মানে আমরা কেউ এক্সপেক্ট করি না যে আমার 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 ফ্যামিলি মেম্বার বা আমার কোনো আত্মীয় স্বজন কারো একটা ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হোক, একটা স্ট্রোক হোক, বা ও মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে যাও, সে চোখে আর দেখতে পাচ্ছে না বা কিডনি ড্যামেজ হচ্ছে। কারণ কমপ্লিকেশন যেটাই বলি এগুলার আপনি যেটা বললেন যে মানে এটা অলওয়েজ একটা লং টার্ম ইফেক্ট। কারণ যখনই আমার যদি একটা হার্ট অ্যাটাক হয়, হ্যাঁ, ফরচুনেটলি আমরা আমেরিকা আছি, মানে এই দেশে অনেক কিছু মানে ইজিলি একটা পেশেন্টের হসপিটাল গেলে একটা স্টেন্ট পরায় দিল, পেশেন্ট ইজ ফাইন নাও। বাট এগেন আমার যদি ফার্দার বা যাতে না হয়, আমার যাতে বাইপাস যাতে না করা থাকে, এগুলো অ্যাভয়েড করার জন্য আবার সেই বেসিক আমাদের সেই ইসের যে ডায়াবেটিস যে ওয়েল ম্যানেজ করা যায়, এটা খুবই জরুরি। কিন্তু আমি যখন বলবো যে আপনি যখন একটা রুটিন একটা ফলো আপ করবেন ডাক্তার অফিসে, তখন কিন্তু ডাক্তার আমি যদি জিজ্ঞেস করি আপনি কি যখন হাঁটাচলা করেন শ্বাসকষ্ট হয় কিনা, যেমন আমি একটা রুটিনলি করি আমার অফিসে, মানে কমন কিছু কোয়েশ্চেন, যেমন পেশেন্ট এক্সামিন করার সময় আপনার কি কোনো হেডেক আছে কিনা, ডিজিনেস আছে কিনা, আপনার শ্বাসকষ্ট হয় কিনা হাঁটাচলা করার সময়। পেশেন্ট যদি বলে হ্যাঁ আমি আগে হাঁটতে পারতাম বেশি, এখন হাঁটতে পারিনি বেশি, দেন that makes us concerned the patient is going on something with their heart or lungs. আবার সেম থিং, আবার আমি যেটা বললাম রুটিন ফলো আপ করলেন, সিম্পল ব্লাড টেস্ট করলে আমি আপনার কিডনি ফাংশন চেক করতে পারতেছি, আপনার কিডনি ফাংশন নরমাল ছিল ৩ মাস আগে, এখন তো কিডনি ফাংশন ডেটেরিয়েট করছে, নিশ্চয়ই তখন কিছু একটা কারণ আছে। পেশেন্ট ইদার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, পেশেন্ট হয়তো কিডনির অন্য কোনো সমস্যা হচ্ছে, অথবা হাইপার টেনশন কন্ট্রোলে নাই। কিন্তু এই যেমন কিডনি প্রবলেমের যে মোস্ট যে দুইটা জিনিস, যে আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপার টেনশন, আর একটা হচ্ছে কমিউনিটি এনসেটস ইউজ। পেশেন্ট তো তার মানে অ্যাডভিল, নেপ্রক্সিন এগুলো খাচ্ছে, ব্যথা হচ্ছে এটা খাচ্ছি আমরা, মানে আইবুপ্রোফেন যেটা খাচ্ছি আমরা। কিন্তু ওই পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে অন টপ অফ আমার হাইপারটেনশনও কন্ট্রোলে নাই, আবার কিন্তু এইসব সমস্যা কিন্তু আরো ফার্দার ডেটেরিয়েট করার সম্ভাবনা থাকে। আবার ডায়াবেটিক আই প্রবলেম, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওগুলো ইরিভার্সিবল। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির যা ট্রিটমেন্ট যেগুলো আছে, এগুলো কিন্তু পেশেন্টের জন্য আদৌ একটা কমফোর্টেবল সিচুয়েশন না।
আমি যে লেম্যান ওয়েতে যদি বলি পেশেন্টের চোখে ইনজেকশন দেবে ডাক্তার ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য, এটা বলবে নো 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 আমার চোখে ইনজেকশন কে দেবে, কিন্তু দ্যাটস দ্য ট্রিটমেন্ট। তাছাড়া খুবই এফেক্টিভ যে তাও না আবার। এই জন্য উচিত আমাদের মানে ড্যামেজ হওয়ার আগে কিছুক্ষণ আমি যেটা বললাম কিছু কিছু ড্যামেজ যদি একবার হয়ে যায়, যেমন স্ট্রোক যদি করে একজন প্যারালাইজড হয়ে গেল, আমরা সবাই জানি যে ফিজিক্যাল থেরাপি দেন ডাই দেন মানে কতটা রিকভার করে, এগুলো কিন্তু অতটা মানে তার লাইফস্টাইল টোটালি চেঞ্জ হয়ে যায় তখন। আর মানে এই জন্য বিফোর ইট গেটস টু লেট আমি বলবো যে না, আপনার আগে থেকে একটু আপনার রুটিন ফলো আপ করেন ডাক্তারদের কাছে। সবার ইন্স্যুরেন্স আছে, বা ইভেন ইন্স্যুরেন্স যদি কারণ নাও থাকে, I welcome come to my office. আমি আমি I wouldn't mind যে আপনার ফ্রি দেখা বা কিছু, ইটস নট এ বিগ ডিল, এটা সম্ভব এগুলা। মানে ইভেন মানে কমিউনিটির লোকজন যদি এটা করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, ইজ ইট পসিবল। কিন্তু আপনি যদি না আসেন আমি জানি না যে হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ। আমি এই জন্য রিকমেন্ড করবো আপনাদের যারা পিসিপি যাদের আছেন বা কি, তারা যেন তাদের কাছে রুটিনলি যান এবং এগুলো যেন একটু সিরিয়াসলি তারা দেখে যে, এবং বিশেষ করে যারা এলডারলি যাদের আমাদের মা বাবা বা যারা সিনিয়র যারা আছেন, তাদের ফ্যামিলি মেম্বার একটু উচিত যে ঠিক আছে আমরা সবাই ব্যস্ত আমেরিকা আমি জানি, যেন উচিত যে না আমার বাবা মার ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, বাবা মা ওষুধটা ঠিক মতো খাচ্ছে কিনা, ডাক্তার কাছে ঠিক মতো যাচ্ছে কিনা। এইসব জিনিসটা খুব একটা ডিফিকাল্ট না মনে, কারণ আমি যে জায়গায় প্র্যাকটিস করি জামাইকাতে, কারণ এক গাদা ডাক্তার অফিস পেশেন্টের কাছাকাছি লিটারালি তারা পারে, কারণ আমি যেটা আগে যেটা বললাম সেম ডাক্তার অফিস তারা ব্লাড টেস্ট করাচ্ছে, ইউরিন টেস্ট করাচ্ছে, কেন না আমি 3 মাস 4 মাস পরে গিয়ে একবার দেখে আমি চেক করে আসলাম। ইট ডাজন্ট কস্ট এনিথিং ফর দেম, অ্যাট লিস্ট তারা যদি মানে অ্যাট লিস্ট মানে মনিটর করতে পারতেছে অন রুটিনলি বেসিসে। এই জন্য মানে রুটিন ফলো আপ যে খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বারবার আলোচনায় এটাই উঠে আসছে যে আমাদের কিন্তু ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল এখানে, সব ধরনের চেক আপ থেকে শুরু করে এভরিথিং। যাদের ইন্স্যুরেন্স কভারেজ আছে স্পেশালি তাদের জন্য তো আরোই মানে রেসপন্স না করবার কোনো কারণই নেই। কিন্তু পেশেন্টের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা পেশেন্টের চাইতে হবে যে হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ থাকতে চাই, এবং আমি বুঝি যে এগুলো আসলেই একটি সিচুয়েশন যেটা আমার স্বাভাবিক জীবনকে জীবনের ধারাবাহিকতাকে যেকোনো সময় বন্ধ করে দিতে পারে, এবং সেখান থেকে আমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, সচেতন হতে হবে, এবং এই প্র্যাকটিস গুলো আমার জীবনে শুরু করতে হবে। আমরা বহুবার আলোচনা করেছি ডায়াবেটিক ডায়েট এবং এক্সারসাইজের প্রয়োজনীয়তা নিয়ে। তারপরেও আজকে সর্বশেষ আপনার কাছে আবারও একটু বলবো যে ডায়েটের যে বেসিক রেস্ট্রিকশন গুলো এবং এক্সারসাইজের জন্য যে কথাটি আমরা বারবার বলে আসছি যে প্রতিদিন হাফ অ্যান আওয়ার করে exercise করবো। আপনি যদি আরেকবার একটু আমাদের সাথে শেয়ার করেন। কারেক্ট, রাইট। এটা যদি আমরা যেটা বলি যেমন ডায়াবেটিক ডায়েটের ক্ষেত্রে বিশেষ বাঙালি কমিউনিটিতে যেমন রাইস একটা বিশাল ব্যাপার। আমরা যেটা মানে একটা পেশেন্ট আমরা বলতেছি যে আপনারা ভাত খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন, রাইট, এভরিথিং তারা খেতে পারবে কারণ বাট বেশ লিমিটেশন একটা বিশাল একটা ফ্যাক্টর। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর যদি আমরা মোস্টলি যদি আমরা ভেজিটেবলস বা গ্রিন খাবারের দিকে যদি নজর দিই, যেগুলো আমার সুগার অতটা রেইজ করে না বডিতে, তারা সেটাও কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই ভালো। আর একটা হচ্ছে অ্যাটলিস্ট পার ডে যদি মানে হাফ অ্যান আওয়ার করে যদি হাঁটা চলা করা যায়, ইভেন সেটা বাইরে হোক, অ্যাপার্টমেন্টের মধ্যে হোক, তার বাসার মধ্যে হোক, যেভাবে সম্ভব আমরা স্ট্রংলি রিকমেন্ড করি, সেটা ডায়াবেটিক হোক নন ডায়াবেটিক হোক, অ্যাক্রস দ্য বোর্ড 30-40 মিনিট যদি ওয়াকিং করে বা এক্সারসাইজ করে, তাদের জন্য সুগার কন্ট্রোলটা বা হাইপারটেনশন কন্ট্রোল খুবই ভালো হবে এইসব পেশেন্টদের জন্য। কিন্তু আবার যখনই আপনি যেমন আমাদের যেমন আর একটা কমন একটা প্র্যাকটিস হচ্ছে লেট ডিনার করা। মানে না, লেট ডিনার বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট জন্য খুবই খারাপ জিনিস, কারণ আপনি লেট ডিনার করলেন, ফ্রাইড রাইস বেড়ে গেলেন, মানে দ্যাটস নট গুড অ্যাট অল ফর ডায়াবেটিক পেশেন্টস, এবং কারোর জন্য এটা ভালো না, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য আরো খারাপ। এটা পেশেন্ট যদি কেউ নিজেও মানে একটা করতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখতে পারে যে কেউ লেট ডিনার করলো তারপর দিন ব্লাড সুগার চেক করে দেখলো, দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম তাদের ব্লাড সুগার ইন দ্য মর্নিং এ খুবই হাই হবে। কারণ ওই যে কার্বোহাইড্রেটটা তো মানে শরীরের যে মেটাবলিজম সিস্টেম যে তার কাজ করবে সেটা তো সময় অতটা পায়নি, কারণ আপনি খেলাম, আমি বেড়ে গেলাম, ডান। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট এইসব ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত।
অ্যাটলিস্ট মানে ডেইলি কিছুটা হলেও হাঁটাচলা করা। আমি জানি অনেকেই হয়তো লিমিটেড স্পেসে থাকে নিউ ইয়র্ক সিটিতে বা তারপর সম্ভব যেন তা না। আমি অনেক লোকজনকে দেখছি। আমি বিভিন্ন অ্যাপার্টমেন্টে যদি যাই বা আত্মীয়স্বজনের বাসায় গেলে অনেক আঙ্কেল আন্টিরা আছে তারা অ্যাপার্টমেন্টে হাঁটাচলা করে, তারা করিডোরে হাঁটাচলা করে। দ্যাটস দ্য ইট শুড বি। আমার যে স্পেস যেটা আছে এটা আমার উচিত এভাবে ইউজ করে যাতে আমি তার নিজের জন্য কিন্তু অনেক কেউ আসবে, তার ছেলে মেয়ে তাকে সে হাঁটাতে পারবে না, আমি গিয়ে তাকে হাঁটাতে পারবো না। নো, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। না, আমি নিজেই হাঁটবো, আমি খাওয়া দাওয়া অন টাইমে করবো। কে কখন ডিনার করতেছে না আমার বাই 6 o'clock 7 o'clock, যাতে ডিনার শেষ করে যেন অ্যাটলিস্ট 2-3 ঘন্টা সময় পায় তার বেডে যাওয়ার আগে। ওই 2-3 ঘন্টা বেডে বসে টিভি দেখার চেয়ে ইজ মাচ বেটার যে একটু হাঁটাচলা করা, একটু মুভমেন্ট করা। এই জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে কার্বোহাইড্রেট কন্ট্রোল করা আর ডেইলি অ্যাটলিস্ট 30-40 মিনিটস করে হাঁটাচলা করা। ধন্যবাদ ডক্টর হোসেন। আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। বিদায়ের পূর্বে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমার এইটাই বলা যে আশা করবো যে ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে। যদি একটু হলেও কাজে লাগে, দ্যাটস মাই সাকসেস। আর আপনারা যে কেউ যদি আসতে চান আমার অফিস ইন জামাইকায়, ফিল ফ্রি এনি টাইম। আপনাদের ইন্স্যুরেন্স কি আছে না আছে ওটা আমার কাছে অত বিগ ডিল না, চলে আসেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ এভরিবডি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমরা আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে আপনাদের সাথে আসলে ডায়াবেটিসের কি কমপ্লিকেশন এবং কি কি ধরনের সিচুয়েশন কমনলি পেশেন্টরা এক্সপেরিয়েন্স করে এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু আজকের আলোচনার আসলে আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে একজন পেশেন্ট হিসাবে আমার কি দায়িত্ব, আমি কিভাবে আসলে আমার দায়িত্ব পালন করে এই কমপ্লিকেশন গুলোকে রুখে দিতে পারি, প্রিভেন্ট করতে পারি এবং এই কমপ্লিকেশন গুলো কিন্তু আমার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সেখানে আমি যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ একটি জীবনযাপন করতে পারি, এমনকি একজন ডায়াবেটিক পেশেন্ট হিসাবেও। আমরা চেষ্টা করেছি সেই ইনফরমেশন গুলো আপনাদের সাথে গল্প বলার ছলেই আসলে কিন্তু আজকের আলোচনাটা যেন আমাদের অ্যাকসেপ্টেন্সিটা আরো বাড়ে, আমরা বুঝতে পারি যে এখানে ব্যাপারটা খুব জটিল কিছু না, কিন্তু ছোট একটু সচেতনতা এবং সামান্য একটু পার্টিসিপেশন থেকে কিন্তু আমরা নিজেদের জীবনকে একদম সুস্থভাবে এক্সপেরিয়েন্স করতে পারি। আজকে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনার অত্যন্ত মূল্যবান সময় এবং চমৎকার আলোচনার জন্য টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ, টিভিএন 24 কে ধন্যবাদ আমাকে জানার জন্য। সুপ্রিয় দর্শক, সবাই নিয়ম কানুন গুলো যদি একটু সঠিকভাবে মেনে চলেন, আশা করি এটা অনেক উপকারে আসবে। ডায়াবেটিক পেশেন্ট হিসাবে আপনিও কনফিডেন্টলি সুস্থভাবে আপনার জীবনযাপন করতে পারবেন। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।